আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আজকে আমরা অধ্যায় 13 থেকে আলোচনা শুরু করব। অধ্যায় 13টা ঘনবস্তু সম্পর্কিত অধ্যায়। এখানে আমরা ঘনবস্তুর বিভিন্ন শেপ নিয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব। ঘনবস্তু বলতে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে এমন কিছু বস্তুকে বুঝি। তো সেই সমস্ত বস্তু আমাদের বাস্তব জীবনে এর বিভিন্ন ব্যবহার আছে এবং বিভিন্ন সময় তাদের পরিমাপ করা দরকার হয়। সেজন্য পরিমাপ শেখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ঘনবস্তুর এই অধ্যায়টায় প্রথম কিছু আমাদের মৌলিক ধারণা নিতে হবে। সেটা হলো প্রথমত ঘনবস্তুর সংজ্ঞা। প্রথমে বললাম যে ঘনবস্তু বলতে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে একে ঘনবস্তু বলে। তো আমরা যদি বলি প্রথমে ঘনবস্তু তাহলে বুঝাবে যে বস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এমন একটা বস্তু। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। যেমন একটা ইট একটা ঘনবস্তুর পারফেক্ট উদাহরণ। এরকম আমাদের আশেপাশে অসংখ্য ঘনবস্তু আছে। যারা দেখতেছো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানা আমাকে। আমার আজকে আসলে ঠান্ডা লেগেছে বিধায় ক্লাসটাকে পিছিয়ে দিয়েছি। তো তারপরেও চাচ্ছিলাম যে সন্ধ্যা পরে নিলে হয়তো একটু ভালোভাবে নিতে পারতাম। তোমাদের শিডিউল অ্যাডজাস্ট হচ্ছে না বিদায় আগে ভাগে নেওয়া লাগতেছে। তো একটু কষ্ট করে আমার নিতে হচ্ছে। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব নেওয়ার জন্য। তাহলে আমি যে সংখ্যাটা লিখলাম এখান থেকে কী পাই আমরা? যে বস্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে তাকে কি বলা হয়? ঘনবস্তু। আমরা যদি একটা চিত্র দেখি, এরকম একটা বস্তু দেখো, এটা একটা ঘনবস্তু। চিত্র তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটা একটা ঘনবস্তু। এই ঘনবস্তুটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ঠিক আছে, আরেকটা জিনিস শিখাবো, মাত্রা। ঘনবস্তুর যে ধারগুলা, দৈর্ঘ্য একটা ধার, প্রস্থকে একটা ধার বলা হয়, উচ্চতাকে একটা ধার বলা হয়। ঘনবস্তুর এই ধারগুলোকে বলা হয় মাত্রা। তাহলে ঘনবস্তুর মাত্রা কয়টা আছে বলো তো? ঘনবস্তুর মাত্রা আছে তাহলে দেখতে পাচ্ছি আমরা তিনটা। দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, উচ্চতা একটা। তাহলে ঘনবস্তুকে বলা হয় ত্রিমাত্রিক। ঘনবস্তু হলো ত্রিমাত্রিক। ঘনবস্তুর মাত্রা তিনটি। ওকে, ঘনবস্তুর মাত্রা হলো তিনটি। পাঁচটা ক্লাস, 6টার ক্লাস যদি 6:15 দেখতে আসো তাহলে হয়।
ঘনবস্তুর মাত্রা হইল 3টি, এই জন্য এটাকে বলা হয় ত্রিমাত্রিক। ঠিক আছে, এখন যদি তোমাকে বলা হয় একটা বিন্দু, বিন্দু বিন্দু মাত্রা কয়টা? বিন্দু কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই। এখানে যেমন দেখো ঘনবস্তুর ক্ষেত্রে আমি কি লিখেছিলাম? 3টা মাত্রা, একটা লিখেছি দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা লিখেছি উচ্চতা। এই 3টা মাত্রা থাকতে হবে, তাহলে এটা ঘনবস্তু হবে। বিন্দুর ক্ষেত্রে কোনো মাত্রা নাই, দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, কোনো মাত্রা নেই। তাহলে বিন্দু কী হবে? শূন্যমাত্রিক। তাহলে বিন্দু হলো শূন্যমাত্রিক। এই জিনিসগুলো কিন্তু ভালো করে তোমাদের শিখতে হবে, কারণ ঘনবস্তু সংক্রান্ত অঙ্ক তখন আলোচনা করব, এই জিনিসগুলো না বুঝলে তোমার সূত্র বুঝবে না এবং অঙ্ক বুঝবে না। গেল এটা। তাহলে আমি ঘনবস্তু দিয়ে দেখালাম, এটা হলো ত্রিমাত্রিক, বিন্দু হলো শূন্যমাত্রিক। আর একটা জিনিস দেখাতে পারি, যেমন রেখা। রেখার কথা যদি বলি, রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই, উচ্চতা নাই। তাহলে রেখার মাত্রা কয়টা? একমাত্রিক। রেখা হলো একমাত্রিক, কারণ দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই, উচ্চতা নাই। ঠিক আছে, তাহলে রেখা হইল একমাত্রিক। এবার যদি বলা হয় কোন একটা তল, যে কোনো একটা তল, যেমন এটা একটা কাগজ, এটা একটা তল, এর তলের কি আছে? তলের দৈর্ঘ্য আছে, এদিকটা দৈর্ঘ্য আছে, আবার এদিকটা প্রস্থ আছে, তার 2টা মাত্রা আছে। তাহলে যে কোনো তল হয়েছে দ্বিমাত্রিক, রেখা হয়েছে একমাত্রিক, তল হয়েছে দ্বিমাত্রিক। যে কোনো তল দ্বিমাত্রিক, 2টা মাত্রা আছে, এই জন্য দ্বিমাত্রিক। এতটুকু জিনিস মনে রাখবা। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত যেটা শিখলাম, ঘনবস্তু হয় সাধারণত ত্রিমাত্রিক, বিন্দু কোনো মাত্রা নেই, রেখা হয় একমাত্রিক, তারপরে যে কোনো তল এটা হলো দ্বিমাত্রিক। তোমাদের বইয়ের যে আলোচনাগুলো আছে সেগুলো একটু পড়বা। আমি এবার সরাসরি চলে যাব ঘনবস্তু সংক্রান্ত অঙ্কগুলো এবং সেই সংক্রান্ত সূত্রগুলা, সেখানে আমি চলে যাব। প্রথমে আসো আয়তাকার ঘনবস্তু। ঘনবস্তু বিভিন্ন আকারে হয়, তার মধ্যে একটা আছে আয়তাকার ঘনবস্তু। তোমাদের বইয়ের পেজ নাম্বার বের করো 293, হায়ার ম্যাথ বইয়ের পেজ নাম্বার 293। 293 নাম্বার পেজে দেখো একটা ঘনবস্তুর চিত্র দেওয়া আছে, ঘনবস্তুর চিত্র দেওয়া আছে। এখানে ঘনবস্তুটার দৈর্ঘ্য আছে, মানে এবি হলো দৈর্ঘ্য, ঠিক আছে, এবিসি হলো প্রস্থ, আর এ বি সি ডি এটা তল, নিচের তলটা এ বি সি ডি। আবার এর কিন্তু কর্ণ আছে, যে বি, বি থেকে শুরু করে এই যে ডি প্রাইম, বি ডি প্রাইম, এটা কর্ণ, ভিতর থেকে কর্ণ, ঠিক আছে, ভিতর থেকে কর্ণ। তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এর কিন্তু কর্ণও আছে। এখন আমরা এর কতগুলো সূত্র নিয়ে আলোচনা করব। দেখো কতগুলো সূত্র, সূত্র বইতে দাগাই নাও। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্রগুলো মুখস্থ করতে হবে, সূত্র ছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হয়েছে 2 × AB + BC + CA। এই AB BC CA দ্বারা কী বোঝায় বলতে পারো? সমগ্র তলের ক্ষেত্রফল 2 × AB BC CA, এগুলো দ্বারা তলগুলো বোঝায়, ঠিক আছে, তলগুলো বোঝায়। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তল বলতে একটা ইট যদি হয়, একটা ইটের সবগুলো তলের ক্ষেত্রফল, তাহলে বের করতে হলে আমাদের 2 × AB BC CA এভাবে বের করতে হবে। বুঝতে পারছো? যেমন যদি আমরা ধরি এখানের চিত্রটা, এটা একটা ইট যদি কল্পনা করি, তাহলে উপরের তলটা ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ গুণ বি, এ বি ক্ষেত্রফল, ঠিক আছে। আবার যদি নিচের তলটা বলি, ঠিক আছে, তাহলে এটা যদি বি হয়,
এ হয়, এটা যদি না নিচে তাহলে পাশের তলটা এটা যদি এটা বলছিলাম কত বি, আর এ পাশে যদি সি হয় তাহলে বিসি, এ বি বিসি, ঠিক আছে। তাহলে এইভাবে ক্ষেত্রফলগুলো আমাদের বের করতে হবে। একটা ইট যদি বলো, একটা ইটের যে কটা তল আছে, এই তলগুলো প্রত্যেকটা তলের ক্ষেত্রফল যদি বের করি তাহলে যে ক্ষেত্রফলটা আসবে, 6টা তল আছে, 6টা তলের ক্ষেত্রফলটা যদি বের করি সেটা হলো সমগ্র তল। ইটের 6টা তলের ক্ষেত্রফল হলো সমগ্র তল, সেজন্য সূত্র হয়েছে 2 × AB BC CA। আয়তন নির্ণয় করবা কীভাবে? আয়তনের সূত্রটা দেখো, খ নম্বরে আছে। আয়তন হচ্ছে ABC ঘন একক, ABC মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘন একক, দাগাই নাও আয়তনের সূত্র। এবার কর্ণের সূত্র হচ্ছে √A² B² C², √A² B² C²। এইখানে কর্ণটা কিন্তু যেমন তোমাদের কোনো চতুর্ভুজের কর্ণের মতো না, এখানে কর্ণটা খেয়াল করো কীরকম। আমি এখানে একটা ঘনবস্তুর চিত্র দেখাচ্ছি তোমাদের, এখান থেকে খেয়াল করো কর্ণ কোনটা। কর্ণ হচ্ছে এই যে কর্ণটা, একটা তলের কর্ণ আর ঘনবস্তুর কর্ণ কিন্তু এক না। এখানে যেটা দেখতে পাচ্ছ এই কর্ণটা, বুঝতে পারছো? একটা হলো উপর সাইড আর একটা হচ্ছে নিচের সাইড। সহজ কথা যদি তোমাকে বলি, তুমি যেটা চতুর্ভুজের কর্ণ অঙ্কন করো সেটা হলো একটা তল। একটু আগে আমি দ্বিমাত্রিক তল বলছিলাম, দ্বিমাত্রিক তল কোথায় ছিল? এই যে তল, দ্বিমাত্রিক তল। চতুর্ভুজ একটা দ্বিমাত্রিক তল, চতুর্ভুজ। এই চতুর্ভুজ একটা দ্বিমাত্রিক তল, ঠিক আছে। যেরকম এরকম যদি আঁকি আমরা, এটা একটা চতুর্ভুজ দ্বিমাত্রিক তল, এটা হচ্ছে কর্ণ, ঠিক আছে। কিন্তু এই ঘনক কিন্তু 3 মাত্রিক। এই যে উপরে লিখছিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই ঘনবস্তুর মাত্রা 3টি, এটা 3 মাত্রিক, ঠিক আছে। 3 মাত্রিক। এক্ষেত্রে কি হবে? কর্ণ। এক্ষেত্রে কর্ণ হবে এই যে কোনো ঘনবস্তুর উপরের একটা কোণা এবং তার অপর পাশের সরাসরি, এখানে এইটা ধরো উপরের পাশের কর্ণ এবং সরাসরি অপর দিকের কর্ণ এই যে নিচে এখানে, ঠিক আছে। তো এদিকটার উপর, পরেরটা হবে ভূমির সাইডে যে কর্ণ, একটা হবে একদম টপের কর্ণ আর একটা ভূমির সাইডের কোণা। এই দুইটা কোণা যদি সরাসরি যোগ করা হয় তাহলে যে কর্ণটা আসবে সেই কর্ণটা হয়েছে এইখানে কর্ণ বোঝাচ্ছে। এখানে কর্ণের যে সূত্রটা আমি তোমাদের দেখালাম সেই সূত্র তাহলে বোঝাচ্ছে কি? কর্ণের সূত্রটা কি দেখাইছিলাম? √A² B² C²। বুঝতে পারছো নিশ্চয়ই? একটু কমেন্টস করে জানাও কোনো সমস্যা হলে। এবার আসলে ঘনকটা কি? ঘনকটা একটা আয়তাকার ঘনবস্তু বলতে বোঝায় যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। আমি যেটা চিত্র দেখাই তোমাদের, এটা একটা ঘনকের চিত্র দেখা যাচ্ছে না? ফুল দেখা যাচ্ছে না একবারে? এটা ঘনকের চিত্র, ঠিক আছে। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, ওকে। তাহলে এটা তোমার মনে রাখতে পারো লুডুর খেলার যে ছক্কা আছে তোমাদের, সেইটা দেখো, আমি আস্তে আস্তে করে দেখাই যাচ্ছি। দেখো লুডো খেলার ছক্কা যেটা, সেইটা এই দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকটা সমান, সেটা হচ্ছে ঘনক, ঠিক আছে। তা ঘনকের সূত্রগুলো একটু দাগাও কী কী আছে। ঘনকের সূত্রগুলোর মধ্যে প্রথমেই আছে সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এই সমগ্রতলের ক্ষেত্রফলটা আছে 2 × A², যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে কী হবে? 6A²। এখানে 3টে A² × 2, তাহলে 3 × 2 = 6, 6A²। বুঝতে পারছো? এলে ঘনকের সমগ্র তল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান বিধায় সবগুলো এ, তাহলে 6A² হইল। আয়তন, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে 3টে গুণ করলে হয় A³ আয়তন A³। কর্ণ হবে √3A, কর্ণ √3A, এক বাহু ইন্টু √3 কর্ণ। যেমন তোমরা বর্গের কর্ণ করে থাকো √2A আর ঘনকের কর্ণ √3A। বুঝতে পারছো ব্যাপারটা? গেল তোমাদের তাহলে এটা ঘনক। এবার দেখি তোমাদের বইতে কি আছে। ঘনকের পর প্রিজমের চিত্রটা দেখো তোমাদের বইতে। প্রিজমের চিত্রটা খুব একটা ভালো বোঝা যায় না, আমি একটা প্রিজমের চিত্র তোমাদের দেখাই। প্রিজম আর পিরামিড এর মধ্যে কিন্তু কিছু সাদৃশ্য আছে। প্রিজম এবং পিরামিড, উপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রিজম, বিভিন্ন শেপের এরকম হয়,
আর নিচেরগুলো হচ্ছে পিরামিড। ডিফারেন্স কি দেখো, এর কিন্তু তল অনেকগুলো, মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা তল আছে এখানে। এখানে আছে আবার অনেক বেশি, 1 2 3 4 5 6 7 8 9 10টা তল আছে। এইভাবে এখানে আছে 1 2 3 4 5 6 7 8টা তল আছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে পিরামিড আর প্রিজমের মধ্যে পার্থক্য করে দেখো, প্রিজমের নিচের তল এবং উপরের তল সমতল, দুইটাই সমান, নিচের তল উপরের তল, নিচের তল উপরের তল সমতল। কিন্তু পিরামিডের দেখো উপরের তল সমতল না, উপরের তল এই চিকন, উপরের তল চিকন, নিচের তলটা সরানো সরানো সরানো, উপরের তলটা চিকন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের প্রিজম এবং পিরামিডের মধ্যে পার্থক্য। এটা মনে রাখবা, না এলোমেলো হয়ে যাবে, তোমাদের বইয়ের চিত্র করে বোঝা যায় না, ঠিক আছে। এটা হলো আমাদের প্রিজম। প্রিজমের সূত্রগুলো একটু দেখি আমরা, কী কী সূত্র আছে প্রিজমের। প্রিজমের আসো সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। একটু তোমাদের বইতে দাগাও, আমি একটু বুঝাই দিচ্ছি এটা যারা কি বুঝাচ্ছে। ভূমির ক্ষেত্রফল বোঝাতে কোনটা বোঝাচ্ছে দেখো, এই পিরামিডের যে কথা বলি, এই যে উপরের তল এইটা এবং নিচের তল, দুইটা তল কিন্তু সমান, এই জন্য 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল মানে উপরের তলের ক্ষেত্রফল গুণ নিচের তলের ক্ষেত্রফল, মানে তাহলে ভূমির ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে একই কথা হয়, কারণ উপরের নিচের তল দুইটা সমান, ইন্টু পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এই পার্শ্বতল যে কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা বলছিলাম এখানে, এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল এইগুলো যোগ করবা, সাথে উপর আর নিচের দুইটা ক্ষেত্রফল। এই জন্য 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, যেহেতু দুইটা ভূমি একই রকম, দুইটা ভূমির ক্ষেত্রফল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ করলে হয়ে গেল কি তোমার প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল। বুঝতে পারছো? এই এক প্রত্যেকটা একই। এবার আসো প্রিজমের আয়তন, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তন বলতে এ কতটুকু জায়গা দখল করে থাকবে, তার নিচে যে ভূমি আছে, উপরের যেটা যেরকম দেখতে নিচের ভূমিটা একই রকম, তার নিচের ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা যদি গুণ করো তাহলে আয়তন বের হবে, ঠিক আছে। এটা দাগিয়ে নাও, গেল আমাদের তাহলে প্রিজম। এরপর আসি আমরা পিরামিড। পিরামিডের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইন্টু পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে 2 কিন্তু নাই, খেয়াল করো, একটু আগে যেটা বুঝাচ্ছিলাম, প্রিজমের ক্ষেত্রফল ছিল 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে, প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। এইখানে দেখো শুধু আছে ভূমির ক্ষেত্রফল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, কারণ কি এর ভূমি একটা কমে গেল কেন, কারণ উপরে যে তলটা আছে এই তলটা কিন্তু চিকনের ক্ষেত্রফল নাই, এই জন্য উপরের তলটা বাদ গেছে। তাহলে প্রিজম এবং পিরামিডের ক্ষেত্রফল কিন্তু একই, এখানে যে দুইটা তল আছে এই জন্য 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল হবে আর পার্শ্বতল, এখানে যদি একটা তল এই জন্য একটা তলে নিজের ভূমির ক্ষেত্রফল আর পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। বুঝতে পারছো আশা করি? তাহলে আমরা পেলাম পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এবার আসো হেলানো উচ্চতা। এখানে ওই নাম্বার দিয়ে এটা লেয়া নাই, নাম্বার দিয়ে দেয়া নাই, কিন্তু এখানে তোমার হেলানো উচ্চতা কিন্তু বের করতে হবে। হেলানো উচ্চতা কোনটা? এই যে হেলানো উচ্চতা, এইগুলো এই ভূমি যেহেতু এক উপরের তলটা যদি একদম চিকন, তাহলে এই পাশগুলো কিন্তু হেলানো অবস্থায় আছে, এইগুলো এই যে হেলানো অবস্থায় আছে, খেয়াল করো এগুলো হেলানো অবস্থায় আছে। এই হেলানো তলের ক্ষেত্রফল, হেলানো তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, এটা অঙ্কের মধ্যে লাগবে, এটা মাথায় রাখো। এটা হেলানো তল, হেলানো তলকে এল দ্বারা সূচিত করায়, কী দ্বারা? এল দ্বারা, এল দ্বারা সূচিত করায়। হেলানো তল ইকুয়াল টু, ঠিক আছে, এল ইকুয়াল টু রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হলো উচ্চতা, আর ভূমির ব্যাসার্ধ এইচ উচ্চতা। এইটা কীভাবে নির্ণয় করবা? দেখো এই যে একদম পিরামিডের মধ্য বরাবর থেকে একদম চূড়া পর্যন্ত যেটা হবে সেটার উচ্চতা, মধ্যবিন্দু থেকে
একদম চূড়া পর্যন্ত ভূমির মধ্যবিন্দু থেকে চূড়া পর্যন্ত হলো উচ্চতা, আর ভূমির মধ্যবিন্দু থেকে যে কোনো পার্শ্বতলের দূরত্ব হলো ব্যাসার্ধ, এটা হলো আর, এটা হলো আর, বোঝা যাচ্ছে? এটা হলো আর, ভূমির মধ্যবিন্দু থেকে যে কোনো পাশের দূরত্ব হলো আর ভূমির মধ্যবিন্দু হতে চূড়ার উচ্চতা এটা হলো এইচ, বুঝতে পারছো? এটা হলো এইচ, এটা হলো আর, আশা করি বুঝতে পারছো। তাহলে হেলানো উচ্চতা নির্ণয় করতে হলে √h² প্লাস r², প্লাস r²। এবার সে আয়তন কি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে, ইন্টু উচ্চতা, এটা হলো আমাদের আয়তন। গেল আমাদের পিরামিড। এরপর কি আছে দেখো, কোণক। এই কোণকটা বলা হয় সমবৃত্তভূমিক কোণক। সমবৃত্তভূমিক কোণকের নাম এরকম হওয়ার কারণ হয়েছে এর ভূমিটা হবে বৃত্তের মতো, এই জন্য নাম হয়েছে সমবৃত্তভূমিক বেলন। এই দেখো, এই যে ভূমিটা, এটা পুরো বৃত্ত। তোমাদের বাসায় যে তেল ঢালে না, তেল ঢালার কি বলে এটা, এটা ক্যাপের মতো, এই মাথায় এখানে একটা নলের মতো থাকে, আর এইখান থেকে তেল ঢালে, নল দিয়ে তেল পড়ে, ওইটার মতো দেখো, এটা পুরো বৃত্ত। এই জন্য এর বৃত্তের মতো হওয়া থেকে বলা হয় সমবৃত্ত ভূমি, মানে ভূমিটা বৃত্তের মতো। এর সূত্রগুলো দেখো, এর বক্রতলের ক্ষেত্রফলটা দেখাই আমরা। ক নাম্বার বক্রতলের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা, হাফ ইন্টু ভূমির পরিধি, এই যে ভূমির পরিধি ইন্টু হাফ, আর হেলানো উচ্চতা কোনটা, এই যে আগেরটা যারা এল ধরছিলাম হেলানো উচ্চতা, এখানেও তাই, এখানেও হেলানো উচ্চতাকে এল ধরা হয়েছে, হেলানো উচ্চতা এল, ঠিক আছে। অর্থাৎ এটাকে সংক্ষেপে লিখতে পারবা পাই আর এল বর্গ একক। সূত্রটা কিন্তু এই মূল সূত্রটা, পাই আর এল বর্গ একক। পাই তো পাই, এর মান বসাবা, আর হইলো ভূমির ব্যাসার্ধ, আর এল হইল হেলানো উচ্চতা, ঠিক আছে। সমতলের ক্ষেত্রফল কী হবে? হ্যাঁ, ফানেল, ইভান ঠিকই বলছো, ফানেল। এবার আসো, সমতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। পাই তো পাই, আর হইল ব্যাসার্ধ, এর সাথে ব্যাসার্ধ প্লাস হেলানো তল, এর উচ্চতা যোগ করলে কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল বলতে কি বোঝায়? এই যে বেলনটা দেখা যাচ্ছে, এর সমগ্র তল। ফানেলটা যদি কাগজ দিয়ে ফানেল বানাইও, তোমরা কাগজ দিয়ে ফানেল বানাইয়ে তারপরে এটা একবার খুলবা, খোলার পর দেখো পুরোটা তল, এরকম তল তৈরি হয়, ঠিক আছে। আমরা যদি কাগজটাকে মোড়াই, ঠিক আছে, এরকম মোড়াইলে কিন্তু ফানেল তৈরি হয়। যদি এখানে দেখতে খুব একটা সুবিধা হচ্ছে না তোমাদের, ক্যামেরা খুব কাছে, তাই এইরকম মোড়াইলে এটা ফানেল তৈরি হয়, তাই না? এই যে ফানেলটা, ওকে, এরকম একটা ফানেল তৈরি হয়, এরকম। এটাকে ছেড়ে দিলে কিন্তু এরকম একটা তল তৈরি হয়ে যায়, ওকে। এইটা হচ্ছে সমগ্র তল। তাহলে সমগ্র তলের আমরা সূত্র পেলাম দাগা বই থেকে, খ নাম্বার। এবার হচ্ছে আয়তন হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সংক্ষেপে লিখবা 1/3 পাই r² এইচ ঘন একক, 1/3 পাই r² এইচ, আর হলো ভূমির ব্যাসার্ধ, এই ছিল উচ্চতা, ঘন একক। ক্লিয়ার? এরপরে কি আছে সূত্র? এই সব কটা সূত্র মুখস্থ করবা, তাহলে কোনো অঙ্ক ইনশাল্লাহ সমস্যা হবে না। এবার আছে আমাদের গোলকে যাই আমরা। আর প্রাথমিক তোমরা ক্লাস আসার আগে আমি অনেকগুলো আলোচনা করেছি, ভিডিওটা শুরু থেকে টাইম আবার দেখবা, ঠিক আছে। গোলক একটা ফুটবলকে ভাবতে পারো, একটা ফুটবলই গোলক, ওকে। এর গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সূত্রগুলো কী দ্বারা দেখো। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 4 পাই r², 4 পাই r²। আয়তন হবে 4/3 পাই r³ ঘন একক। আর ব্যাসার্ধ, এই উচ্চতার তলচ্ছেদের ব্যাসার্ধ, তলচ্ছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ √r² - h²।
এই উচ্চতাটা এখানে তোমার অঙ্ক আছে, সেখানে অঙ্কের ভিতরে বিস্তারিত বুঝাবো। এটা গোলকের নির্ধারিত একটা উচ্চতা ধরে যখন আমরা ব্যাসার্ধ বের করো তখন সেইটা অঙ্ক আছে, তখন দেখবে ভিতরে আর তল আঁকা যায়, সেটা বিস্তারিত অঙ্কের মধ্যে আলোচনা করব। ঠিক আছে, আপাতত সূত্রগুলো শিখে রাখো। এরপর দেখি আমাদের কি আছে। আজকে আসলে অনেক অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে আমার, যার জন্য আমি ক্লাসটা পিছিয়েছিলাম। তো রাত্রে নিতে পারলে সুবিধা, তোমরা যেহেতু পারলা না সেই জন্য এখন নিলাম, অনেক কষ্ট করে ক্লাস নেওয়া লাগতেছে। এখন আবার একটু অঙ্কের দিকে চলে যাই। এখন যেগুলো মোটামুটি আছে এই সূত্রগুলো মুখস্থ করো তোমরা, বাকি দুই একটা কোশ্চেন সূত্র সামনে আসলে তখন আমরা বলে দেব। আমরা আজকে সরাসরি অঙ্কে চলে যাব। আরও কিছু ছোটোখাটো সূত্র আছে, ওটি পরে দেখলে হবে। এখন আবার সরাসরি কিছু অঙ্কে চলে যাই। প্রথমে আছে 7 নম্বর অঙ্ক। অঙ্ক নাম্বার 7। দেখো 7 নম্বর অঙ্কে কী বলা হয়েছে একটু পড়ো। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 16, 12, 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো, কর্ণের দৈর্ঘ্য বের করো, আয়তন বের করো। জাস্ট 3টা সূত্র। ঠিক আছে, 3টা সূত্র বসাই দিলে সম্পূর্ণ অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা বসাই 3টা সূত্র। প্রথমেই আমরা লিখি, যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখি। দেওয়া আছে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ ধরি আমরা, কারণ সূত্রে এবিসি আছে। দৈর্ঘ্য এ সমান কত? 16 মিটার। প্রস্থ ধরব বি, প্রস্থ বি সমান কত? 12 মিটার। ওকে, উচ্চতা ধরব সি, উচ্চতা সি সমান 4.5 মিটার। দেখতে কোনো সমস্যা হলে বলবা। প্রথমে তাহলে কী করতে বলছে? প্রথমে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা জানি আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কি? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক। ঠিক আছে, মান বসাই। 2 ইন্টু এর মান আছে 16, বি এর মান আছে 12, প্লাস বি এর মান 12, সি এর মান 4.5, গুণ দিয়ে দেই 4.5 প্লাস সিএ 4.5 ইন্টু এর মান হলো 16 বর্গ মিটার সমান 2 ইন্টু কত হয় একটু গুণ করি আমরা। একটু ক্যালকুলেটর থাকলে ভালো হইতো তোমাদের হাতে। 12 আর 16 গুণ করলে আসে, একটু দেখি ক্যালকুলেটর, 192 প্লাস 12 গুণ 4.5 কত আসে? 12 গুণ 4.5 54, প্লাস 4.5 গুণ 16 16 কত আসে? 72 বর্গ মিটার। ওকে, তাহলে 2 ইন্টু এগুলোকে যোগ করলে আসে কত দেখি আমরা? 2 4 2 6 আর 2 8, 7 5 12, 12 12 আর হইল 9 কত? 21, 21-এর 1 হাতে থাকে 2, 2 এর 1 3,
ইভেন একবারই লিখে দিছো, আমি একটু আলাদা করে করলাম। এটা করলে তাহলে আসে কত? 636। ওকে লিখে দিলাম 636 বর্গমিটার। এটাই অ্যান্সার। তাহলে একটা পেলাম আমরা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলগুলোর ক্ষেত্রফল। পরেরটা যাই আমরা। আমরা করতেছি 7 নাম্বার। 7 এবার করবো আমরা কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি ঘন বস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, মান বসাই। রুট অফ এর মান কত ছিল? 16 স্কোয়ার, বি এর মান সম্ভবত 12, তাই না? 12 স্কোয়ার, সি এর মান 4.5। ক্যালকুলেটর হাতে লতো একটু। এত মিটার। 16 কত হয় জানো? 256। 256, 12 বার 144, 4.5 স্কোয়ার করলে কত হয়? 4.5 ইন্টু 4.5, 20.25। 20.25। ওকে, এবারে এগুলো যোগ করি। যোগ করলে কত আসে? এগুলো মিটার লাগবা, একটু দেখি আমি যোগ করে। 256, 144, 20.25, 420.25, 420.25। রুট করি, রুট করলে আসে 20.5, 20.5 মিটার। হয়ে গেল আর একটা আনসার। এবার যাব আমরা নেক্সট অঙ্কে। আর একটা পার্ট আমাদের আছে, সেটা কি বলছিল? আয়তন। আবার আমরা জানি ঘন বস্তুর আয়তন কি? এবিসি অনলি, তাই না? এবিসি ঘন একক। এর মান হইল 16, বি এর মান 12, সি এর মান 4.5 ঘন মিটার। ওকে, একটু গুণ করে দেখি। 3টা গুণ করলে হয় 16, 12, 4.5, 864 ঘন মিটার। তাহলে আমরা 3টা উত্তর কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, একটা এটা, আর একটা এটা, আর আগের পেজে করছিলাম একটা। 3টে অ্যান্সার লিখে দেওয়া। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। কিছু হোমওয়ার্ক দিয়েছি তোমাদের। আমি আসলে অনেকটাই অসুস্থ, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তোমরা এইচডাব্লিউতে প্রথমত করবা সূত্রগুলো মুখস্থ, লিখেও দেখাবো আমাকে। সূত্র মুখস্থ প্লাস লেখা আমাকে লিখে জমা দিবা। এরপরে দাও অঙ্ক। ভূমির উপর এত দৈর্ঘ্য আয়তাকার জলধারা হলে অভ্যন্তরীণ পারবা। এটা 8 পারবা, 9 পারবা, 10 হয়তো পারবা না। আমি কয়েকটা দিয়ে দিই, সব না পারলে যেগুলো পারো সেগুলো করলা। আমি তোমাদের দিয়ে দিই অনেকগুলো অঙ্ক, তো 15 পর্যন্ত দিয়ে দিই। যেগুলো পারবা সেগুলো করবা। 7 থেকে 15, যদি না পারো আমি পরে ক্লাসে করে দেবো। ওকে,
7 থেকে 15 থাকলো আর সূত্রগুলো মুখস্থ করবা। এর মধ্যে যেগুলো না পারবা ওই মেসেজ দেওয়ার সাথে সাথে ওখানে লিখে দেবা যে কোনটা পারো না, তাহলে আমি পরের দিন ওইগুলো থেকে শুরু করব। ওকে, তাহলে সবাই ভালো করে চেষ্টা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ।